সুপ্রিয় শ্রোতা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আপনাদের ভালোবাসায় আমরা হাঁটি হাঁটি পা করে অনেকটা পথ পেরিয়ে এসেছি। আমরা আপনাদের জন্য অনেকগুলো গল্প পড়েছি। এগুলো ভৌতিক, আধিভৌতিক, প্রেতাত্মা এগুলো নিয়ে গল্প ছিল। এই সাথে আমরা এর আগে দুটো ডিটেকটিভ কাহিনী পড়েছি। ডিটেকটিভ কাহিনীগুলো ছিল শার্লক হোমসের, আগাথা ক্রিস্টির বিখ্যাত সৃষ্টি, যুগ যুগ ধরে মানুষের মনে আনন্দের খোরাক জুগিয়ে আসছে। আজকে শার্লক হোমসের যে গল্পটি পড়ব সেটি হলো ইয়েলো ফেস। শুরু করছি ইয়েলো ফেস। হোমসের সমাধান করা প্রত্যেকটি কেসই তার অসাধারণ পর্যবেক্ষণ ও যুক্তিবিদ্যার সার্থক কীর্তি। মানুষটার আশ্চর্য ক্ষমতায় বিস্মিত না হয়ে পারা যায় না, কিন্তু যেসব সমস্যার মীমাংসা করতে ও বিফল হয়েছে সেসব কেসে তার সহজাত অদ্ভুত রহস্যভেদী ক্ষমতা যেন প্রকাশ পেয়েছে বেশি। হোমসের ক্ষমতার চূড়ান্ত নিদর্শন এই অসফল মামলাগুলো। দ্বিতীয় কারোর সাধ্য লয়নি মামলাগুলোর মীমাংসা করা। ইয়েলো ফেসের মামলা হোমসের হালে পানি না পাওয়া এমন একটি মামলা। সময়টা বসন্তকাল, হাতও ফাঁকা। এই সময়টা কোকেনের নেশায় বুঁদ হয়ে থাকে হোমস, কিন্তু অদ্ভুত শরীর গঠন আর প্রকৃতি অমন করা নেশাতেও কার্যক্ষমতা বিন্দু মাত্র টলে যায় না। হাতে কাজ হাজির হলে এই যেন শক্তির নবজাগরণ ঘটতোর মধ্যে। দেখে স্তম্ভিত হতাম। ব্যায়াম ট্যাম করে শরীর সতেজ রাখার কোন রকম চেষ্টাও কখনো দেখিনি তার মধ্যে, অথচ কর্মপটুতা এতটুকু কমতে দেখিনি। খাওয়া দাওয়া খুবই কম, তার উপর ওই তো শুকনো ঢ্যাঙার চেহারা। দেখলে কে বলবে যে বক্সিং এ প্রথম শ্রেণীর বক্সারদের মধ্যে ওর স্থান। রাতের পর রাত না ঘুমিয়ে তদন্তের কাজে পরিশ্রম করে ক্লান্তি বোধ করে না। হোমস যেন ঈশ্বরের এক আশ্চর্য সৃষ্টি। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। এরকম জোর করেই বেড়াতে বেরোলাম ওকে নিয়ে একদিন। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে বিকেলে বাড়ি ফিরলাম। এসে শুনলাম কে একজন হোমসের সঙ্গে দেখা করতে এসেছিল। অনেকক্ষণ বসে থেকে খানিকক্ষণ আগে চলে গেছে। খুব বিরক্ত হলো হোমস, গজ করতে লাগলো। হলো তো, কাজটা এসেও ফসকে গেল তোমার জন্য। কি দরকার ছিল বিকেলে বেড়াতে যাওয়ার? গজ করতে করতে ঘরে ঢুকলো, সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠলো। আরে বয়ফ্রেন্ড, মনে হচ্ছে ভদ্রলোক পাইপটা ফেলে গেছেন। এগিয়ে গিয়ে দেখলাম চমৎকার একটা ব্র্যাড পাইপ। বললাম, এটা আমার পাইপ নয়, আনন্দকে ফেলে গেছেন। স্ফটিকের নল ওটা, তামাকলারাও কেবল আম্বর। লন্ডনে এরকম পাইপ বড় পাওয়া যায় না। আহা, পাইপটা দেখছি ভদ্রলোকের বড়ই প্রিয়। কাজ ছাড়া করতে চান না, তবুও আজ ভুল করে ফেলে যেতে হয়েছে। নিশ্চয়ই খুব গুরুতর সমস্যায় পড়ে দিশাহারা হয়ে পড়েছেন। খানিকক্ষণ আগে বিরক্তিতে আমার কথা শুনিয়েছিল, তাই কৃত কণ্ঠে বললাম, পাইপটা দেখেই বুঝে ফেললে এটা ভদ্রলোকের আদর জিনিস, কাজ ছাড়া করতে চান না। আমি বুঝলাম কি করে? এই তো তোমার জিজ্ঞাসা। শোনো তাহলে, পাইপটার দাম 7 সিলিংয়ের কম নয়। পাইপের যা দাম তার চাইতে অনেক বেশি খরচ করে দুবার রূপোর পার্ট মেরে মেরামত করা হয়েছে। সহজেই নতুন একটা কিনতে পারতেন ভদ্রলোক, কেনেননি কারণ অত্যন্ত আদরে ওই পাইপটা কাজ ছাড়া করতে চান না বলে। কি বোধগম্য হলো? পাইপটা দেখে আর কি কি বুঝতে পারছো শোনাও দেখি। বেশ, শোনো তাহলে। তর্জনী দিয়ে ঠুকে পাইপ পরখ করতে লাগলো হোমস। পাইপ জিনিসটা খড়ি আর জুতোর মতোই কৌতূহলোদ্দীপক। ব্যবহারকারী স্বভাবতে ধরা পড়ে। যেমন দেখো, এই পাইপের মালিক যে ন্যাটা, প্রথমেই তা বুঝতে পারছি। মানুষটা স্বাস্থ্যবান, তবে ছন্ন ছাড়া স্বভাবের। দাঁত বেশ সাজানো আর পয়সা কড়ি আছে বলা যায়। পাইপ খেতে খেতে তামাকটা হাতের চেপে ঢেলে দিয়ে বলল, খুব দামি মিক্সচার, গ্রেস ভ্যানার মিক্সচার। ব্যয় সংকোচে ভদ্রলোকের আগ্রহ কম। তা না হলে আরো কম দামি অথচ ভালো মিক্সচারই ব্যবহার করতে পারতেন। কৌতূহলী হয়ে হোমসের কথা শুনতে লাগলাম। বললাম, তাহলে তো অবস্থা যে ভালো তা বলাই যায়। আর কি পাচ্ছ? পাইপের কাঠ যেভাবে পুড়েছে মনে হয় না দেশালেই ব্যবহার করেন। ল্যাম্প অথবা গ্যাসের শিখা জ্বালানোর অভ্যাস। দেখো, কেবল ডান দিকটা পুড়েছে, ন্যাটা হওয়ার দরুন। হাতে পাইপ ধরে ল্যাম্প বা গ্যাসের শিখায় ধরাবে, দেখবে পুড়েছে বাঁ দিকটা। ন্যাটা বলেই পুড়েছে ডান দিকটা। আমাদের পাড়াটা খুবই নিরিবিলি, অনেকটা পল্লীগ্রামের মতোই। আমাদের বাড়ির সামনে একটা ফাঁকা মাঠ, মাঠের উপর একটা কটেজ। আমাদের বাড়ির মুখোমুখি সদর দরজাটা। আশেপাশে আর কোনো বাড়ি নেই। আমার নিজের একটা কারবার আছে, স্ত্রীর টাকায় হাত দেওয়ার দরকার হতো না, তবু ওর সব টাকা লেখাপড়া করে আমাকে দিয়ে দিয়েছিল। আমার কোনো আপত্তি শোনেনি। যাই হোক, শেষ পর্যন্ত ওর টাকাও আমার ব্যবসায় খাটাতে লাগলাম।
আমাদের দিন বেশ ভালোই কাটছিল, কিন্তু মাস দেড়েক আগে স্ত্রী একটি ব্যবহারে আমার খটকা লাগলো। হঠাৎ করে আমার কাছে 100 পাউন্ড চাইলো। অত টাকা একসঙ্গে কখনো চাইবার দরকার হয়নি ওর। প্রয়োজনটা জিজ্ঞেস করলাম, কিন্তু সরাসরি জবাব না দিয়ে এড়িয়ে গেল। কেবল বলল, প্রয়োজনের কথাটা পরে জানাবে। আমার মনে হলো এফি যেন কিছু লুকোচ্ছে আমার কাছে। 100 পাউন্ডের চেক ওকে আমি লিখে দিলাম বটে, কিন্তু বুঝতে পারলাম স্বামী স্ত্রীর সহ সম্পর্কের মধ্যে একটা গোপনীয়তার ফাটল জেগে উঠেছে। স্ত্রীর এই ব্যবহারটা এমনই আকস্মিক আর অপ্রত্যাশিত ছিল যে মনটা আমার খুবই দমে গেল। বাড়ির উল্টো দিকে কটেজটা দোতলা, খালি পড়ে আছে অনেকদিন। প্রায়ই আমি মাঠের উপরে বেড়াতে যেতাম কটেজের পাশ দিয়ে। গত সোমবার বেরিয়ে ফেরার সময় চোখে পড়লো বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়ানো। মালপত্র নামানো হচ্ছে গাড়ি থেকে। নতুন ভাড়াটে এসেছে বুঝতে পেরে কৌতূহলবশত বাড়ির সামনে দাঁড়িয়ে দেখতে গেলাম। এমন সময় চোখ পড়লো দোতলার জানলায়। মিস্টার হোমস বলে বিশ্বাস করবেন না, সে এমন বিভৎস এক মুখ যে আমার সমস্ত শরীর শিউরে উঠল। মুখটা পুরুষ কি নারী বুঝতে পারলাম না। হলদেটে রঙের একটা স্থির নিশ্চল মুখ শীতল দৃষ্টিতে আমার দিকেই তাকিয়েছিল। চোখাচোখি হতেই মুখটা সরাত করে পেছনে সরে গেল। মনে হলো কেউ যেন ভেতর থেকে টেনে সরিয়ে নিয়ে গেল। আমার নিকটতম প্রতিবেশী হয়ে যে এলো, তার বাড়িতে এমন একটা বিভৎস মুখ চোখে পড়ে যেতে আমি কৌতূহল ধরে রাখতে পারলাম না। কি এলো দেখতে ইচ্ছে হলো। এগিয়ে গেলাম দরজার দিকে, কিন্তু বাড়িতে ঢুকতে পারলাম না। ঢ্যাঙা মতন দেখতে একটা বয়স্ক মেয়ে ছেলে বাড়ি থেকে বেরিয়ে এসে আমাকে কড়া কড়া কথা বলে তাড়িয়ে দিল। বাড়ি ফিরে এলাম অগত্যা, কিন্তু মনের মধ্যে সেই হলদটে বৃহৎস মুখটা জেগে রইল। স্ত্রী খুবই ভীতু স্বভাবের মানুষ, তাকে আর এই সম্পর্কে কিছু বললাম না খুলে। কেবল বললাম সামনের বাড়িটা আজ ভাড়াটে এসেছে। খুবই উত্তেজিত ছিলাম, রাতে ভালো ঘুম হলো না। থেকে থেকে জানালায় দেখা মুখটা চোখের সামনে ভেসে উঠতে লাগলো। মাঝরাতে টের পেলাম এফি বিছানা থেকে উঠে চুপি চুপি পোশাক পরে নিল। তারপর চোরের মতো পা টিপে টিপে ঘরের বাইরে চলে গেল। হতভম্ব হয়ে গেলাম। ঘড়ি দেখলাম রাত 3টে। এই সময় গোপনে এফি কোথায় যাচ্ছে বুঝতে পারলাম না। যাবার আগে একটা সন্ত্রস্ত ভাব দেখেছি ওর চোখে মুখে। নানান কথা মাথায় আসতে লাগলো, কিন্তু ঘাপটি মেরে পড়ে রইলাম বিছানায়। মিনিট 20 পরে সদর দরজা বন্ধ করে এফি এসে আগের মতো চুপি চুপি ঘরে ঢুকলো। সঙ্গে সঙ্গে বিছানায় উঠে জিজ্ঞেস করলাম, কোথায় গিয়েছিলে? আটকে উঠলো এফি। ভয় পাংশু হয়ে গেল মুখ। থরথর করে কাঁপতে লাগলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। পরে বলল, বন্ধ করে দম আটকে আসছিল বলে বাইরে একটু হাওয়া খেতে বেরিয়েছিল। লক্ষ্য করলাম কথাগুলো বলবার সময় এফি একবার আমার দিকে তাকাতে পারলো না। বুঝলাম এফি মিথ্যা কথা বলছে। মনে আগে থেকে একটা খটকা লেগেছিল, এবার মন বিষিয়ে উঠল। ওর মুখের দিকে আর তাকাতে পারছিলাম না। মাঝরাতে বাইরে থেকে ঘুরে এসে যে স্ত্রী স্বামীর কাছে মিথ্যা কথা বলে, তাকে জেরা করা বৃথা। সে রাতে আর কোনো কথাই বললাম না তাকে। বিছানায় ছটফট করে বাকি রাতটুকু কাটিয়ে দিলাম। পরের দিন একটা কাজে শহরে বেরিয়েছিলাম, কিন্তু মন মেজাজ ভালো ছিল না বলে আর কাজ করা হলো না। এদিক ওদিক খানিক্ষণ ঘোরাঘুরি করে দুপুর নাগাদ বাড়ি ফিরে এলাম। সেই কটেজের পাশ দিয়ে যখন আসছি, দেখি আমার স্ত্রী ভিতর থেকে বেরিয়ে আসছে। আমাকে দেখি আটকে উঠলো। নিশ্চল হয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়লো। আমি কাছে গিয়ে দাঁড়াতে কোন রকম কাঁপা কাঁপা গলায় বলল, জ্যাক, নতুন প্রতিবেশীর সঙ্গে পরিচয় করতে এসেছিলাম। আমার মাথায় আগুন জ্বলে উঠলো। জিজ্ঞেস করলাম, কাল রাতে এসেছিলে? না না, রাতে আসবো কেন? আমি তখন আর সামলাতে পারছিলাম না নিজেকে। কোন রকম বললাম, আমার মিথ্যে কথা। ঠিক আছে, দাঁড়াও দেখছি কার কাছে গিয়েছিলে। এফি আমার পথ আটকে দাঁড়ালো। বিরতি করে বললো যেন ভিতরে না ঢুকি। কয়েকদিন পর সবই খুলে বলবে আমাকে। শেষে বলল, জ্যাক, যদি আমার অনুরোধ না রাখো তাহলে তোমার আমার সম্পর্ক চিরদিনের মতো এখানে ইতি হবে। থতমত খেয়ে দাঁড়িয়ে পড়লাম। মাথায় কিছু আসছিল না। কেবল বললাম, কথা দাও আমাকে না জানিয়ে আর এখানে আসবে না। ও কথা দিল। বাড়ি ফিরেছে দুজনে। কি মনে হতে হঠাৎ পেছনের কটেজের দিক ফিরে তাকালাম। দেখি সেই হদ্দাটে বিকট চেহারাটা আমার দিক তাকিয়ে আছে। আমাকে পেছনে ঘুরতে দেখি ভিতরের দিকে সরে গেল। মিস্টার হোমস, আমি অনেক ভেবেছি, কিন্তু চিন্তা করে পাচ্ছি না। অমন একটা জ্যান্ত মুখ কোনো মানুষের না অন্য কোনো জীবের। আর তার সঙ্গে আমার স্ত্রীর সম্পর্কটাই বা কি ধরনের, যে রাতের অন্ধকারে বা দিন দুপুরে আমাকে লুকিয়ে বারবার আসতে হচ্ছে। আর কর্কশ স্বভাবের যে মেয়ে ছেলেটা প্রথম দিন আমাকে বাড়িতে বাধা দিয়েছিল, সেই বাকে বাড়ির লোকজন বলতে আর কাউকে নজরেও পড়ছে না কেন?
এক বিচিত্র রহস্যের ধাঁধায় ঘুরপাক খেতে লাগলাম। এরপর 2টো দিন ভালোই কাটলো। 3য় দিন শহরে কাজে বেরিয়েছিলাম। ফিরে এলাম একটু আগে আগেই। বাড়ির ঝি আমাকে দেখে ভূতের মতো চমকে উঠলো। স্ত্রীর কথা জিজ্ঞেস করতে পরিষ্কার জবাব দিতে পারলো না। আমতা আমতা করে জানালো এদিক সেদিক কোথাও গেছে। বুকের ভেতরটা সন্দেহের দোলা দিয়ে উঠলো। দৌড়ে উপরে উঠলাম, কিন্তু স্ত্রীকে কোথাও পেলাম না। জানালা দিয়ে দেখতে পেলাম মাঠের উপর দিয়ে ঝি কটেজটার দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটে যাচ্ছে। বুঝতে আর বাকি থাকলো না কিছু। আর আমার অনুপস্থিতিতে স্ত্রী আবার সেই বাড়িতেই গেছে। ঝি ছুটেছে ডেকে আনতে। রাগে সর্বশরীর রিরি করে উঠল। ঠিক করলাম আজ এই রহস্যের একটা যা হোক কিনারা করতে হবে। আর সহ্য করা যাচ্ছে না। ছুটলাম বাড়িটার দিকে। মাঝপথে দেখা হয়ে গেল স্ত্রীর সঙ্গে। ঝিকে সঙ্গে করে হন্তদন্ত হয়ে ফিরছে। আমি কোনো কথা বললাম না। ওদের ঠেলে সরিয়ে দিয়ে কটেজের ভিতরে গিয়ে ঢুকলাম। নিচের তলা চোখে পড়লো কেটলিতে জল ফুটছে। ধারে কাছে কেউ নেই। উপরতলায় যে ঘরে সেই অদ্ভুত জীবটাকে দেখেছিলাম সেই ঘরটা সুন্দর করে সাজানো। ম্যান্টল পিসে রাখা আমার স্ত্রীর ছবি। 3 মাস আগে তুলেছিলাম ছবিটা। ঘরে লোকজন নেই। নেমে আসতে নিচের হল ঘরে স্ত্রীর সঙ্গে দেখা। ক্রোধে ঘৃণায় আমি তখন কাঁপছি থরথর করে। পুরোটা এবারে কে দিয়েছে, কেন, কার কাছে বারবার করে আসছে এসব প্রশ্নের কোনো জবাবই আমি পেলাম না তার কাছ থেকে। নিরতি কথা করুণ সুরে সে কেবল বলল, জ্যাক তুমি অশান্ত হও না, এখন কোনো কথা বলতে পারবো না, কিন্তু পরে যেদিন জানাবো সেদিন আমার উপর তোমার আর কোনো রাগ থাকবে না, ক্ষমাও করতে পারবে। মিস্টার হোমস, গতকালই ঘটেছে সব ঘটনা। আর সইতে পারছি না। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বিশ্বাসের চির ধরে গেলে আর কিছুই থাকে না। জীবন অর্থশূন্য হয়ে দাঁড়ায়। আমি কোনো কাজে মন বসাতে পারছি না। কেমন পাগল পাগল লাগছে নিজেকে। আপনার কাছে তাই ছুটে এসেছি পরামর্শের জন্য। আমি বলুন এখন আমি কি করি? একাগ্র হয়ে শুনছিল হোমস। ভদ্রলোকের কথা শেষ হবার পরে কিছুক্ষণ গালে হাত দিয়ে বসে রইল। পরে বলল, জানালা যে হলদেটে মুখটা দেখেছিলেন সেটা কোনো পুরুষের বলে মনে হয়? ঠিক বলতে পারছি না। দেখে শরীর রোমাঞ্চিত হয়ে উঠেছে। চোখাচোখি হতে দুবার ইস্যাত করে সরে গেছে। এই ঘটনার কতদিন আগে আপনার স্ত্রীকে টাকা দিয়েছিলেন? মাস 2 তো বটে। ওর প্রথম স্বামী কোনো ফটো দেখেছেন কখনো? না, আটলান্টায় থাকার সময় আগুনে লেগে সব পুড়ে গিয়েছিল বলে দেখাতে পারেনি। কিন্তু ডেথ সার্টিফিকেট তো দেখেছিলেন। আসলটা পুড়ে গিয়েছিল। আমি দেখেছিলাম একটা কপি। আপনার স্ত্রী আমেরিকা থেকে চিঠিপত্র আসে কোনো? দেখিনি কখনো। তাকে চেনেন? এমন কেউ আমেরিকা আছে বলে আপনি জানেন? না। মিস্টার গার্ন, তাহলে এ নিয়ে খুব বৃথা চিন্তা ভাবনা আর বাড়াবেন না। বাড়ি ফিরে যান। এর মধ্যে যদি আপনার নতুন প্রতিবেশী বাড়ি থেকে চম্পট দিয়ে থাকে তাহলে আর কিছু করবার নেই। যদি দেখেন আবার ফিরে এসেছে তাহলে আমাকে একটা টেলিগ্রাম করে দেবেন। নিজে যেন বাড়িতে ঢুকতে যাবেন না। আমরা ঘন্টা খানিকের মধ্যে পৌঁছে যাব। গ্র্যান্ড পুন্ড বিদায় দিয়ে চলে গেলেন। হোমস বলল, ওয়াটসন, ব্যাপারটা কিন্তু খুব সুবিধার বলে মনে হচ্ছে না। ব্ল্যাকমেইলিং এর চেষ্টা চলেছে মনে হচ্ছে। ব্ল্যাকমেইলিং? কিন্তু ব্ল্যাকমেইলিংটা কে করছে বলে তোমার মনে হয়? আর কে? মিসেস মুন্ডোর পুরনো স্বামী দেবতাটি ছাড়া আর কে হবে? সাজানো ঘরের মেন্টাল পিসে মিসেস মুন্ডোর ছবি আর কার পক্ষে সাজিয়ে রাখা সম্ভব? এই কারণেই তিনি দ্বিতীয় স্বামীকে ঘরে ঢুকতে দিতে চান না। পিজ্জরে মারা যাবার কারণ কথাটা বানানো গল্প। ভদ্রলোক নিশ্চয়ই কুষ্ঠজাত কোনো রোগে আক্রান্ত হয়ে কদাকার হয়ে যান। সেই সময় তাকে ফেলে রেখে পালিয়ে আসেন ভদ্র মহিলা। নিশ্চয়ই কোনো দুষ্ট লোক প্রথম স্বামী বেঁচে থাকার কথাটা জানতে পেরেছে আর সেই খবর ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে। প্রথম কিস্তির টাকাটা মধ্যে আদায় করে নিয়েছে। কবাগার হেব্রনকে সেই লোকই কটেজে এনে তুলেছে। মিসেস মুন্ডো গভীর রাতে গিয়ে বুঝবার চেষ্টা করেছেন। 2 দিন পরে দুপুরে গিয়েছিলেন একই উদ্দেশ্যে। কিন্তু মিস্টার মুন্ডো হঠাৎ ফিরে এসেছেন ঝিয়ের মুখে খবর পেয়ে স্বামীকে সেই বয়স্ক মেয়ে ছেলেটির সঙ্গে পেছনের দরজা দিয়ে বাড়ি থেকে পাচার করেছেন। সবই তো তোমার অনুমান। হ্যাঁ, তবে দেখা যাক কি খবর আসে, তখন সত্যি ঘটনাটা জানা যাবে। গ্র্যান্ড পুন্ডো টেলিগ্রাম এসে পৌঁছল বিকেলেই। জানিয়েছেন বাড়িতে লোক দেখা গেছে, আমরা যেন 7টার গাড়িতেই রওনা হয়ে যাই। যথাসময়ে নরবরিতে পৌঁছলাম আমরা। গ্র্যান্ড পুন্ডো স্টেশনে ছিলেন। নিষ্প্রাণ হাসি মুখে অভ্যর্থনা জানালেন আমাদের। পাশাপাশি হাঁটতে হাঁটতে হোমস জিজ্ঞেস করলো, ওই বাড়িতে ঢুকতে আপনার স্ত্রী বাধা দিয়েছিলেন বারবার।
সম্পর্ক ছিন্ন হওয়ার ভয় দেখিয়েছিলেন। তা সত্ত্বেও কেন আপনি এই বাড়িতে ঢুকতে চান? মিস্টার হোমস, আপনাদের উপস্থিতিতে একটা হাস্তানাস্ত হয়ে যাক আজ। আমি মনস্থির করে ফেলেছি। ঝিরঝির বৃষ্টি পড়ছে অনেকক্ষণ থেকে, আকাশের মুখ ভার। কটেজের সামনে এসে দেখলাম দোতলায় একটা জানালায় আলো জ্বলছে। আমাদের দেখেই যেন একটা ছায়ামূর্তি সরে গেল জানালার সামনে থেকে। সঙ্গে সঙ্গে গ্র্যান্ড মুন্ডো উত্তেজিত হয়ে বলে উঠলেন, ওই যে সেই হলো মুখ। সময় নষ্ট করল না হোমস, দৌড়ে গেল সদর দরজার দিকে। আমরাও ছুটলাম পেছন পেছন। পাল্লা দুটো আপনা থেকেই ভেতর থেকে খুলে গেল হঠাৎ করে। পথ আটকে দাঁড়ালেন এক ভদ্রমহিলা, করুণ কণ্ঠে বলে উঠলেন, জ্যাক, আমার কথা শোনো, ভেতরে যেও না। মিস্টার মুন্ডো বললেন, আর নয় ফি, অনেক শুয়েছি। ভেতরে ঢুকে গেল আমরা তিনজন। একজন প্রৌঢ়া পথ আটকে দাঁড়াবার চেষ্টা করলো, কিন্তু পারলো না। পাশ কাটিয়ে বেগে উঠে গেলাম দোতলায়। সাজানো গোছানো ঘরটিতে পা দিয়ে চমকে দাঁড়িয়ে পড়তে হলো। টেবিলে মোমবাতি জ্বলছে, আলোর দিকে ঝুঁকে রয়েছে একটা ছোট্ট মেয়ে। হাতের লম্বা সাদা দস্তানা, গায়ে লাল ফ্রক। পায়ের শব্দ পেয়ে মুখ তুলে তাকালো। বিস্ময়ে ভয়ে চিৎকার করে উঠলাম আমি। ভাবলে নিষ্প্রাণ একটি হলদে মুখ, নিরেট, নিথর, স্তম্ভিত হয়ে আছি। দ্রুত পায়ে হোমস মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। তারপর একটানে তার মুখ থেকে একটা মুখোশ খুলে আনলো। সঙ্গে সঙ্গে আত্মপ্রকাশ করলো মিলেমিশে কালো একটি নিগ্ন মেয়ের মুখ। তার ঝকঝকে সাদা দাঁতের শাড়ির ফাঁকে কৌতূহলে হাসি মাখানো, মুখে অকপট সরলতা। মেয়েটির মুখের দিকে তাকিয়ে আমিও না হেসে পারলাম না। সুন্দর সরল নিষ্পাপ শিশু মুখের কৌতূহল হাসি শুনে বিহ্বল হলেন গ্র্যান্ড মুন্ডো নিজেও। তাকিয়ে নিলেন ফ্যাল ফ্যাল করে। কে এই মেয়েটি? আমি বলছি জ্যাক। বলতে বলতে ঘরে ঢুকলেন মিস্টার মুন্ডো। আজ সবই বলবো তোমায়। আমার প্রথম স্বামী আটলান্টায় মারা গিয়েছিলেন, তোমাকে বলেছি আমি, কিন্তু আমাদের মেয়েটি এখনো বেঁচে আছে। তোমার মেয়ে? হ্যাঁ। গলায় ঝোলানোর উপর লকেটটা হাতে দিয়ে ভদ্রমহিলা বললেন, এর মধ্যে কি আছে তুমি দেখোনি? আমিও বলিনি। এটা তো খোলা যায় না বলে আমি জানি। সঙ্গে সঙ্গে খুট করে একটা শব্দ হলো। লকেটের একধারে চাপ দিতেই ডালাটি খুলে গেল। ভেতরে দেখা গেল বুদ্ধিদীপ্ত স্বাস্থ্যোজ্জ্বল সুদর্শন এক পুরুষের প্রতিকৃতি। আফ্রিকার কৃষ্ণকায় পুরুষ, জ্যাক জন হেমব্রন, আমার প্রথম স্বামী। এর মতো উদার হৃদয় মহৎ মানুষ আমি আর কখনো দেখিনি। বাইরেটাই কেবল কালো, মেয়েটাও বাপের মতোই রং পেয়েছে। রং যাই হোক, আমার ছোট্ট সোনা মেয়ে। বলতে বলতে মিসেস মুন্ডো দুহাত প্রসারিত করলেন। মেয়েটি খিলখিলিয়ে হাসতে হাসতে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়লো মায়ের কোলে। মেয়েটার শরীর ভালো ছিল না বলে আমেরিকা রেখে এসেছিলাম। একজন আয়া ঠিক করা ছিল, সেই তার দেখাশোনা করত। জ্যাক, আমাকে ভুল বোঝো না। কেন জানি না তোমাকে মেয়ের কথা জানাতে সংকোচ হয়েছিল। ভেবেছিলাম পরে জানাবো। এখন বুঝতে পারছি আমি ভুল করেছিলাম। মেয়ের খবরাখবর নিয়মিত পেতাম, ও ভালোই ছিল। মাঝে মাঝে মন কেমন করতো ঠিকই, কিন্তু ওকে কাছে আনতে ভরসা পেতাম না। বিয়ের 3 বছর পরে মন খুব ছটফট করতে লাগলো মেয়েটার জন্য। তোমার কাছে থাকা 100 পাউন্ড চেয়ে নিয়ে পাঠিয়ে দিলাম ওকে নিয়ে এখানে চলে আসার জন্য। তুমি জানতে চেয়েছিলে অত টাকা আমি কি করব। তখন আমি তোমাকে জানাতাম, তাহলে এত কাণ্ড হতো না। মিছে মিশে তোমাকেও মনে কষ্ট পেতে হতো না। ভেবেছিলাম সপ্তাহ কয়েক কাছে রাখবো, তারপর আবার পাঠিয়ে দেবো আমেরিকায়। কাছাকাছি কটেজটা ফাঁকা ছিল, ভাড়া নিয়ে নিলাম। আয়া মেয়েকে নিয়ে এসে যা থাকতে পারে। মেয়ে আমার কালো, পাড়ার প্রতিবেশীরা দেখতে পেলে কানাঘুষো আরম্ভ হতে পারে, সেজন্য আয়াকে জানিয়ে দিয়েছিলাম দিনের আলোয় যেন মেয়েকে বার না করে। মুখোশ আর দস্তানা ছিল মুখ আর হাত ঢেকে রাখার জন্য। জানালায় কেউ দেখে ফেললো যাতে ঠিক বুঝতে না পারে। আমার সবসময় ভয় ছিল তোমাকে নিয়ে, পাছে তুমি জেনে ফেলো। ওরা যে ভাড়া বাড়িতে নিয়ে এসেছে তোমার মুখে প্রথম শুনতে পেয়েছিলাম। শুনেই মনটা উতলা হয়ে উঠলো। এতদিন পরে মেয়ে কাছে এসেছে, কোলে নেবার জন্য মনটা ছটফট করতে লাগলো। রাতে তুমি ঘুমিয়ে পড়লে, ক্ষণিকের জন্য ছুটে এসেছিলাম মেয়ের কাছে, কিন্তু তুমি দেখে ফেললে। বুঝতে পারছিলাম তোমার মনে আমাকে নিয়ে নানা রকম সন্দেহ দেখা দিয়েছে, কিন্তু যাক, বিশ্বাস করো, অসহায় সন্তানের কথা ভেবে তোমার কষ্ট আমি অবহেলা না করে পারি দিই। আর একদিন দুপুরে মেয়ের কাছে থেকে ফেরবার সময় তোমার চোখে পড়ে গেলাম। 3 দিন আগে যখন তুমি জোর করে বাড়িতে ঢুকেছিলে, তার আগেই আয়া মেয়েকে নিয়ে পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল। জ্যাক, তোমাকে আগে না জানিয়ে আমি অন্যায় করেছিলাম। আমার জন্যই তুমি অযথা মনে কষ্ট পেয়েছো। আমাকে ক্ষমা করো। এবার তো সবই শুনলে। হতভাগিনী মা আর মেয়েকে নিয়ে কি করবে বলো? বাষ্পরুদ্ধ
বাষ্পরুদ্ধ কণ্ঠে কথা শেষ করলেন মহিলা। আমাদের মধ্যে কোনোই কথা বেরোলো না। স্তব্ধ বিস্ময়ে আমি আর হোমস তাকিয়ে রইলাম চিরকালে মনীষী মাতৃমূর্তির দিকে। স্তব্ধ হয়েছিল গ্র্যান্ড পুন্ডর নিজেও, কিন্তু ঘরের নিস্তব্ধতা ভঙ্গ করলেন তিনি। ধীরে ধীরে এগিয়ে সস্নেহের মেয়েকে কোলে তুলে নিয়ে চুমু খেলেন। তারপর ঘুরে দাঁড়িয়ে এক হাতে স্ত্রীকে আঁকড়ে ধরে বললেন, এফি চলো বাড়ি চলো। আমাকে যতটা খারাপ ভাবছো, আসলে আমি ততটা খারাপ মানুষ নই। কটেজ থেকে বেরিয়ে আসার পর সেই যে হোমস গুম হয়ে গিয়েছিল, বাড়ি ফিরে সারাদিন একইভাবে রইল। ফেরার পথে গাড়িতেও গুম হয়ে মুখ বুজে বসেছিল। রাতে শুতে যাবার আগে মৌনভঙ্গ হলো। বলো, ওয়াইসন, যখন আমার কাজের শিথিলতা দেখবে কিংবা যখন দেখবে অহংকারের ডগমগ হয়ে উঠেছি, তখন এই নগরী নামটা মন্ত্র পরের মতো করে কানে উচ্চারণ করো, কেমন?